নির্বাচনের ঘোষণা স্বস্তিতে দেশবাসী, বলছেন আমির খসরু। মাহফুজ আসিফ মুখোমুখি, সার্জিস হাসনাতদের শোকজ, বলছেন পান্না। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের ঘোষণায় কোনো কোনো উপদেষ্টার মন খারাপ, বলছেন মেজর হাফিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের ঘোষণার স্বস্তিতে দেশবাসী, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের ঘোষণা আসায় দেশবাসী স্বস্তিতে আছে, তবে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে নির্বাচনের কোনো বাধা না আসে। আমির খসরু বলেন, আমরা গণতন্ত্রের পথে চলেছি। বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গত 16 বছর আমরা জেল খেটেছি, গুম হয়েছি। নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দেব। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে রাজনীতি করতে চায়। রাজনীতিতে মতপার্থক্য থাকার পরও বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে। দেশের অন্য রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রের হাইওয়ের পথ চলতে শুরু করেছি। গণতন্ত্রের এই অগ্রযাত্রা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে। বিএনপির এই নেতা বলেন, কিছু কিছু শক্তি গণতন্ত্র নির্বাচনের বিপক্ষে সক্রিয় হয়ে উঠেছে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি। এই পথ যারা বাধাগ্রস্ত করবে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তারা রাজনীতি করবে কিন্তু ভোটে আসবে না। শেখ হাসিনার মতো নিজের মতকে জনগণের মত বলে চালিয়ে দেবে। গণতন্ত্রের পথে অগ্রযাত্রার সব কৃতিত্ব নেতাকর্মীদের উল্লেখ করে আমির খসরু বলেন, 18 বছরের ত্যাগ তিতিক্ষায় আমাদের আজকের এই সফলতা। আমাদের সফলতার কৃতিত্ব আমাদের ত্যাগের কারণে। এই ত্যাগের বিনিময়ে আমরা সফলতা পেয়েছি। নির্বাচন পর্যন্ত ত্যাগ স্বীকার করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্র বিরোধী শক্তিকে মোকাবেলা করে ধানের শীষকে আগামীতে বিজয়ী করে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করায় 5 থেকে 6 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি করতে হলে সুশৃঙ্খল থাকতে হবে। বেয়াদবের জায়গা বিএনপিতে হবে না। কোনো ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না। নির্বাচনের ঘোষণায় কোনো কোনো উপদেষ্টার মন খারাপ, বলছেন মেজর হাফিজ। নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। একই সঙ্গে দুই একটি দল যাদের জনসমর্থন নেই এবং যারা 71-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলেন, তাদের মনও খুব খারাপ বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকালে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশ হয়। নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ উদ্দিন বলেন, উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য তাদের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায়। কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তার কথা রেখেছেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হইনি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমাদের দায়িত্ব দেয়, আমরা ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, কিন্তু দেখা যাচ্ছে দুই একটি জনসমর্থন নাই। এদের মধ্যে কেউ কেউ 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। জনগণ তাদের ভোট দেবে না, সেই জন্য তাদের মন খুবই খারাপ। নির্বাচন না হলে ভালো ছিল। হাফিজউদ্দিন আরও বলেন, তারা এই এক বছরে স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে। মাহফুজ আসিফ মুখোমুখি, সার্জিস হাসনাতের শোকজ, বলছেন পান্না। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, এনসিপির অন্তর্মহলের খবরে সবকিছু হয়তো খুব শিগগিরই একেবারে খোলস ছেড়ে বেরিয়ে আসবে। তার কারণ, এনসিপির গুরুত্বপূর্ণ দুই নীতি নির্ধারক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থান নিয়েছে, তাতে করে আমরা অনেক কিছু জানতে পেরেছি। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব তথ্য বলেন তিনি। মঞ্জুরুল আলম পান্না বলেন, এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থান, এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের ষড়যন্ত্র ছিল না। মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কিনা, কী ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল সেই আন্দোলনে, এগুলো সম্পর্কে অনেক কিছু হয়তো আমরা খুব দ্রুত জানতে পারবো। আমরা জানতে পেরেছি এরই মধ্যে এনসিপি মারাত্মকভাবে বহু ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তিনি বলেন, এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, কারণ তারা অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে গেছেন এবং গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে যে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। গোপন বৈঠক হয়তো দলীয় সিদ্ধান্তেই করা হয়েছে, কিন্তু এই বিষয়টি তারা গুজব আকারে উড়িয়ে দিয়েছেন। আবার তাদেরকে শোকজ করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা কেন ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছে
নিয়েছেন। কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। শোকজ হওয়া নেতারা বলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, ডক্টর তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। তিনি আরও বলেন, এই কারণ দর্শনের চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল? এগুলো কি শুধু লোক দেখানো নয়? আমি জানি না তাদের গঠনতন্ত্র আছে, তারা তো চাকরি করেন না। দ্বিতীয়ত, তারা দলকে না জানিয়ে কক্সবাজার গেছেন, এটা মনে করার কোনো কারণ কি থাকতে পারে? যে অভ্যুত্থানের মূল দাবিদার এই এনসিপির শীর্ষ নেতারা তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ দলীয় ফোরামকে না জানিয়ে কক্সবাজার গেল, এটি কি হতে পারে? কোনো গোপন বৈঠক থাক আর না থাক, এটি হতে পারে না। অন্তত এই গুরুত্বপূর্ণ দিনটিতে তারা এভাবে যেতে পারেন না। আমাদের ধারণা অবশ্যই তারা গোপন কোনো বৈঠকের উদ্দেশ্যে কক্সবাজার গেছেন। এখন কারণ দর্শানোর নোটিশ দেওয়াটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। এটি করে বিষয়টিকে আরও প্রশ্নবোধক করা হলো। পিটার হাস কোথায় আছেন এটা নিয়ে বিতর্ক আছে, তবে বিশেষ উদ্দেশ্য নিয়েই তারা গিয়েছিলেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। পান্না বলেন, এনসিপির অন্তর্মহলের খবরে সবকিছু হয়তো খুব শিগগিরই একেবারেই খোলস ছেড়ে বেরিয়ে আসবে। তার কারণ এনসিপির গুরুত্বপূর্ণ দুই নীতি নির্ধারক আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। তারা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থান নিয়েছেন তাতে করে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত 4 আগস্ট তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন যে 11-এর পদধ্বনি শোনা যাচ্ছে। পরবর্তীতে সেটি তিনি এডিট করেন, সমালোচনার মুখে পড়ে আবার ডিলিট করেন। সেটিকে কেন্দ্র করে আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে লিখলেন, আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। যেহেতু মাহফুজ আলম সরকারের একটি অংশ, তিনি বলেন আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের নিচে ছোট্ট করে লেখা ছিল সেলফ ক্রিটিক। নিশ্চয়ই এটি সেলফ ক্রিটিক নয়, এটি মাহফুজ আলমকে ক্রিটিক করা লেখা। এটি আমরা নিশ্চিত। মজার বিষয় হলো 5ই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরকারের যে জাঁকজমক আয়োজন ছিল তার একটি ছিল ড্রোন শো। সেই ড্রোন শোতে আসিফ মাহমুদের এই পোস্টটি শো করা হয়। দ্বন্দ্ব সংঘাত কোনো পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মাহফুজ আলম এর আগেও অনেক পোস্ট এডিট করেছেন, ডিলিট করেছেন। যেমন গত 29শে জুলাই তিনি একটি পোস্ট করেছিলেন যে সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, এতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে সেটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছিলেন, আজকাল অনেকের লেজ কাটা গিয়ে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী, সবই প্রকাশ পাবে। এটি সার্কেলের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত এবং একজন কোনো টাকা ধরছেন না, সেটি কার সহ্য হবে? সেটি এডিট করে তিনি লিখেছেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সব ষড়যন্ত্র প্রকাশ পাবে। তিনি আরও বলেন, দ্বন্দ্ব সংঘাত একেবারেই প্রকাশ্যে আসছে আমাদের সামনে। মাহফুজ আলম যদিও কোনো পোস্ট দিয়ে অনেকবার সম্পাদনা করেছেন তার উদাহরণ আছে, এটা সত্য কথা। এরও আগে এনসিপি যখন গঠন হবে তখন কে আহ্বায়ক হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। তখন এক ছাত্র উপদেষ্টার বাসায় কেউ মাহফুজ আলমের নাম প্রস্তাব করেছিলেন, আবার বড় একটি অংশ চেয়েছিলেন নাহিদ ইসলামকে। শেষমেশ নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করা হয়। দলের মধ্যে লবিং থাকতেই পারে, কিন্তু আত্মপ্রকাশের আগে যে ধরনের গুরুতর অভিযোগ তারা একে অন্যের বিরুদ্ধে তুলেছেন তাতে ওই দলের ভবিষ্যৎ নিয়ে আমরা নিশ্চিতভাবে শঙ্কিত। এই এনসিপি নেতাদের আমরা সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারা তাদের ক্যারিয়ার ও রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।